উপস্থাপন করবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, আমাদের সকলের প্রিয় নেতা জনাব কাদের গনি চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন জনাব কাদের গনি চৌধুরী। শুধু দর্শক, সংবাদপত্রের কালো দিবস আলোচনা সভা 16ই জুন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক আজকের অনুষ্ঠানের সম্মানিত ঢাকা সাংবাদিক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের প্রধান অতিথি আমাদের অতটা সাংবাদিক বান্ধব মন্ত্রী, মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, আমাদের আলোচনায় উপস্থিত আছেন প্রধানমন্ত্রী সাবেক রেল সচিব, সম্পাদক, অত্যন্ত প্রাপ্য লেখক, সুবক্তা জনাব মারুফ কামাল খান সোহেল, উপস্থিত আছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ্য এমডি বাসি জামাল ভাই, ফরিদ অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ কে মহসিন ভাই, আজকের অনুষ্ঠান সঞ্চালক ঢাকা সাংবাদিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার আলম সহ আমাদের কাজী বসির আছে, আমাদের অনেক সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, ঢাকার বাইরেরও আমাদের নেতারা আছেন, অনেকে সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এটা মূল প্রবচন মূলত ওই সময়ে কি কি ঘটেছে তারই একটা দ্বারা বিবরণী। আজ 16 জুন সংবাদপত্র বন্ধের কালো দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশালের দর্শন অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে মাত্র 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা নিষিদ্ধ করে দেয়। দ্য নিউজ পেপার 1975-এর মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছে। দেখি শেখ মুজিবুর রহমান সরকার বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা ও দৈনিক ইত্তেফাকের ডিক্লারেশন বহন রেখে সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে, ফলে হাজার হাজার সাংবাদিক মুক্তি বেকার হয়ে পড়েন। এই 4টি পত্রিকাকেও স্বাধীন থাকতে দেয়নি। পত্রিকা 4টিকে অধিগ্রহণ করে দ্য গভর্নমেন্ট অন নিউজ পেপার ম্যানেজমেন্ট অ্যাক্ট 1975-এর মাধ্যমে একটি পরিচালনা বোর্ড গঠন করে এবং তার উপর এসব পত্রিকা পরিচালনা নিয়ন্ত্রণের ভার অর্পণ করা হয়। শুধু তাই নয়, অধিগ্রহণকৃত এই 4টি পত্রিকায় দলীয় লোকদের বসিয়ে দেওয়া হয়। এই পত্রিকাগুলো তার গণমুখী চরিত্র হারিয়ে মুজিব পূজায় নিয়ে ব্যস্ত থাকে। সরকার এবং সরকারি দলের লুটপাট, অনিয়ম, দুর্নীতি, কালোবাজারি, মজুতদারি, রক্ষী বাহিনীর গুম খুন নিয়ে কিছুই লিখতে পারলো না সাংবাদিকরা, ফলে এগুলো আর গণমাধ্যম থাকলো না, সরকারি লিফলেটে পরিণত হলো। শেখ মুজিব সরকার এমন স্বৈরনীতির কারণে দৈনিক আজাদের মতো প্রাচীন ও প্রভাবশালী পত্রিকা বন্ধ হয়ে যায় দৈনিক পূর্বদেশ, সংবাদ, বাংলার বাণী, মর্নিং নিউজ, পিপলস, গণকণ্ঠ সহ 87টি দৈনিক এবং 400-একাধিক সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকা। এরপরে কি হলো? এরপরে মানুষ সত্য খবর পাওয়া থেকে বঞ্চিত হলো, এক কথায় অন্ধকারে ডুবে থাকলো। দুর্নীতিবাজদের উৎপাত বেড়ে গেল, রাজনৈতিক হয়রানি খুন খারাপি বেড়ে গেল, অসংখ্য সাংবাদিক বেকার হয়ে পড়লেন, সংবাদপত্র শিল্প ধ্বংস হয়ে গেল, গণমাধ্যম মালিকদের অনেকে নিঃস্ব হয়ে গেলেন, বা স্বাধীনতাহীন হয়ে পড়ল জনগণ। এটাকে মুজিব সরকারের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বিদেশে প্রথম অপকর্ম না। শেখ মুজিবুর রহমানের আজীবন গণতন্ত্র গণমাধ্যমে স্বাধীনতার পক্ষে কথা বললেও ক্ষমতাসীন হয়ে উল্টো পথে হাঁটলেন। গণমাধ্যমে তার সরকারের ব্যর্থতা ও অনিয়ম, লুটপাটের সমালোচনা শুরু হলে তিনি সেটি সহ্য করতে পারছিলেন না, তাই সংবাদপত্র ধরনের সুপরিকল্পিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে সংসদ নির্বাচনের 6 মাসের মধ্যে 1973 সালে দ্য প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস যে অ্যাক্ট করে সেদিন ডিক্লারেশন দেয়া না দেওয়ার সুযোগ কর্তৃত্ব গ্রহণ করেন।
সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী এই অ্যাক্টের তীব্র প্রতিবাদ জানান। তারা 1973 সালের 20 সেপ্টেম্বরের মধ্যে এই আইন বাতিলের দাবি জানান, কিন্তু সরকার সাংবাদিকদের এই দাবি কর্ণপাত করেননি। উল্টো সাংবাদিকদের উপর নিয়ন্ত্রণ এবং ভিন্ন মতাবলম্বীদের শাস্তি করার জন্য শেখ মুজিবুর রহমান সরকার 1974 সালে বিশেষ ক্ষমতা আইন জারি করে। এই আইনে বিনা কারণে আটক করার বিধান ছিল অন্যতম। এছাড়াও সংবাদপত্রকে শাস্তি করার জন্য 3টি ধারা এই আইনে জুড়ে দেয়। এর মধ্যে ছিল সরকারের নাকশাদের সমর্থন বন্ধ করার বিধান, খবর ছাপার উপরে বিধি নিষেধ, প্রি সেন্সরশিপ এবং সংবাদের সূত্র প্রকাশে সাংবাদিকদের বাধ্য করা। এমনকি হকারদের কাগজ বিকৃতি নিরসিত করার জন্য হকার গ্রেফতার করার বিধানও রাখা হয়। ওই সময় ভিন্ন মতের পত্রিকার উপর হামলা, সাংবাদিকদের মামলা চালানো হয়, কথায় কথায় সাংবাদিকদেরকে জেলে পোড়ানো হয়। গণমাধ্যম জুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 1972 থেকে 75 সালের প্রথম কেসিতে অত্যন্ত অবমাননাকর ভাবে সরিয়ে দেওয়া হয় দৈনিক বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথিতযশা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনকে। মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারান্তরীণ রাখা হয় দৈনিক পূর্বদের সম্পাদক মাহবুল হককে। তিনি নির্দেশ প্রণীত হওয়ার পরও তাকে ওই পদে যেতে দেওয়া হয়নি। সুপ্রিম টেস্ট শীর্ষক সম্পাদীয় লেখায় অন্যায়ভাবে অপসারণ করা হয় বাংলাদেশ অবজারভারের এডিটর আব্দুল সালামকে। তিনি একটি তড়িৎ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে সংবিধান রচনার কথা বলেছিলেন। আওয়ামী লীগ সরকারের এটি সহ্য হয়নি। 1974 সালে মুজিববাদীদের লুটপাটের বিরুদ্ধে কলম ধরায় পুলিশ গণভোট অফিসে হামলা চালায় এবং সম্পাদক আল মাহমুদকে গ্রেফতার করে। তার সাথে পুলিশ অতি অশোভন আচরণ করে। 1973 সালে চট্টগ্রামের একটি দৈনিকে পার্বত্য চট্টগ্রামের উপর খবর ছাপার কারণে সাংবাদিক মৃণাল চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। মৃণাল চক্রবর্তী ওই পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। 1974 সালে সাংবাদিকদের আন্দোলনের মুখে অবশ্যই তাকে পরে ছেড়ে দেয়। 74 সালে লবণের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর উপর দৈনিক পূর্বদেশ রিপোর্ট লেখেন সাংবাদিক হোসেন তৌফিক। পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন মীর নুরুল ইসলাম। দুজনের চাকরি চলে যায়। অবশ্যই সাংবাদিকদের আন্দোলনের মুখে তারা পরে চাকরি ফেরত পান। হরিণী পত্রিকা জালালাবাদ প্রদেশ দাবি করে একটি চিঠি ছাপা হয়েছিল। এতে শেখ মুজিব খুব ক্ষেপে গেলেন। এনায়েতুল্লাহ খান মিন্টুকে গ্রেফতার করা হলো। সাংবাদিক নেতারা মিন্টু সাহেবকে ছাড়িয়ে আনার জন্য শেখ মুজিবুর রহমানের কাছে যান। শেখ মুজিব সাংবাদিক নেতাদের বললেন, মিন্টুকে সিলেট জেলে পাঠিয়ে দিয়েছি, জালালাবাদ প্রদেশ চেয়েছে তো একেবারে ওখানেই পাঠিয়ে দিলাম। 1974 সালের 28 ডিসেম্বর সাংবাদিক আলী আশরাফ দৈনিক অভিমতে লিখলেন, এবার শেয়া শিকদারের পালা। সে রাতেই তার বাসায় পুলিশ হানা, তিনি আত্মগোপনে চলে যান। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লেখার কারণে বন্ধ করে দেওয়া মাওলানা ভাসানীপুর প্রতিষ্ঠিত হক কথা। পত্রিকাটির সম্পাদক এরফানুল বারীকে গ্রেফতার করা হয়। সরকার অনিয়ম দুর্নীতির কথা লিখার কারণে বন্ধ করে দেওয়া হয় সাপ্তাহিক হলিডে, দৈনিক স্বদেশ গণভোটার, লাল পতাকা এবং দৈনিক মুখপত্র। স্পোক্সম্যান ও মুখপত্র পত্রিকাগুলোকে শুধু বন্ধই করেনি, এর সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়। বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম থেকে প্রকাশিত ইস্টার্ন একজিমার পত্রিকা। 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম দিবসে ছাত্ররা মিছিল বের করে পুলিশের গুলি চালিয়ে 2 জন ছাত্রকে হত্যা করে। কাদের মতিউল গুলি গিয়ে লাগে জাতীয় প্রেস ক্লাবে। পুলিশের নির্বিচারে গুলির প্রতিবাদ জানান সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা করে। প্রতিবাদ সভায় শেখ মুজিবকে আজীবন সদস্য দেওয়ার কার্যবিবরণী খাতা ছিঁড়ে ফেলা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আর বঙ্গবন্ধু বলা হবে না। সেদিন ছাত্র বলেন, কোন খড়িকে বঙ্গবন্ধু বলা যায় না। ছাত্র তার প্রতিবাদে দৈনিক বাংলার টেলিগ্রাম সেদিন একটা বিশেষ বুলেটিন বের হয়। টেলিগ্রামে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু লেখা হয়নি। এতে দারুণভাবে রুষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। একই কারণে দৈনিক বাংলার সম্পাদক আবুল তোয়াব খানকে পত্রিকার থেকে সরিয়ে দেওয়া হয়। রিপোর্টারকে চাকরিচ্যুত করা হয়। মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক আতিকুল আলমকে গ্রেফতার করা হয়। 23 মে 1972 সাতক্ষীরায় বাসস প্রতিনিধি তার কাজে দুর্নীতির সংবাদ প্রেরণের কারণে গ্রেফতার হন। মাওলানা ভাসানী প্রকাশিত হক কথা পত্রিকার সম্পাদক ইরফানুল বারী ভারত বাংলাদেশ সম্পর্কের অসমতা নিয়ে সমালোচনার মুখর ছিলেন। সেই দায়ী তিনি গ্রেফতার হন 20 জুন। প্রিন্টিং প্রেসেস অ্যাক্ট পাবলিকেশন অর্ডিন্যান্স 1973 সংসদে আলোচনার জন্য উত্থাপিত হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে
রাত 10:30টার দিকে চার যুবককে গুলি করে হত্যা করা হয়। ডেইলি মর্নিং নিউজের নারী পাতা ফেমিনার সম্পাদক বিলকিস রহমান এই ঘটনা দেখেন, সাক্ষী দেখেন। তার স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ওয়াজিউর রহমান। এই লেখাটি লেখার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং পরে অবশ্যই তিনি ছাড়া পান। এর আগে পত্রিকাটি ক্ষমা চেয়ে একটি রিপোর্ট লিখতে বাধ্য হয়। পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি রিপোর্টকে কেন্দ্র করে বিএসএস এর সাংবাদিক পরবর্তীকালে নয় দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনকে সরকারের কোপানলে পড়তে হয়। তিনি চাকরি হারান। প্রতিবাদে ফয়েজ আহমেদ বিএসএস এর উনি চাকরি ছেড়ে দেন। হামিদুল হক চৌধুরী ছিলেন পাকিস্তানের মন্ত্রী। তার আত্মীয় হওয়ার কারণে আনোয়ারুল ইসলামকে ববিকে চাকরিচ্যুত করা হয়। 1973 সালের 7 মার্চ নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রে ভোট দিয়ে গণভোটের নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিন কলা ভবনে একতলা বারান্দায় রেলিং এর উপর বসেছিলেন। সঙ্গে ছিলেন জাসদের আফামা মাহবুল হক। বেলা 11টার দিকে শেখ কামাল তার কয়েকজন সহযোগী নিয়ে তাদের জোর করে একটা গাড়িতে উঠান। গাড়িতে উঠেই তাদের চোখ বেঁধে ফেলা হয়। পরে তাদের একটা বাড়িতে নিয়ে আসা হয়। সারাদিন তাদের সেখানে আটকে রাখা হয়, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করায়। আফতাবউদ্দিন পরে বলেছিলেন তাদের আবহানী ক্লাবে নিয়ে যাওয়া হয়। রাত 9টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। সত্য ছিল অপহরণ নির্যাতনের কথা পত্রিকায় লেখা যাবে না। তাদের অপহরণের সংবাদটি পেয়ে গণকণ্ঠে একটি রিপোর্ট তৈরি হয়েছিল। তারা ফিরে আসার পর আর সেই সংবাদটি ছাপা হয়নি। এটা জাসদের উত্থান পতন যে বইটি মহিউদ্দিন সাহেবের লেখা, সেখানে এই তথ্যগুলো আছে। ডাকসুর নির্বাচনের খবরও আপনারা জানেন। সেদিনও ডাকসুর যখন শেখ কামালের নেতৃত্বে ব্যালট বাক্স চিন্তা করা হয়, সেই রিপোর্টটি লিক হচ্ছে এটা জেনে গণকণ্ঠ অফিসে হামলা চালানো হয় সেখানে এবং গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। 1974 সালের 17 মার্চ পল্টনে জাসদের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি বিশাল মিছিল রওনা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী মিন্টু রোডের বাসার দিকে। মিছিলটি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার কাছে পৌঁছলে পুলিশ রক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয় গুলি। জাসদের দাবি তাদের 50 জন কর্মীকে পুলিশ এবং রক্ষী বাহিনী ওই দিন হত্যা করে। হত্যাকাণ্ড সংঘর্ষ যেন খবর ছাপাতে না পারে সেই জন্য গণকণ্ঠ অফিসে পুলিশ এবং রক্ষী বাহিনী হামলা চালায় এবং সম্পাদক আল মাহমুদকে গ্রেফতার করে। তাকে ধাক্কাতে পুলিশের গাড়িতে তোলায়, এমনকি ভালো করে তাকে কাপড়টি পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। এই সময় নির্বাহী সম্পাদক আফতাবউদ্দিন আহমেদ সহ অগ্রজ সাংবাদিকদের পুলিশ খুঁজতে থাকে। তারা আত্মগোপনে চলে যান। ভারতের সাথে 25 বছর মেয়াদী চুক্তির বিরোধিতা করে হলিউডে কলাম লিখেন কর্নেল জিয়াউদ্দিন। ওই সময় শেখ মুজিবুর রহমান ছিলেন মস্কো। তিনি মস্কো থেকে ফিরে এসে জিয়াউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপায় না দেখে কর্নেল জিয়া পদত্যাগ করেন। অবজারভার সাংবাদিক বাবুল রব্বানীকে গ্রেফতার করা হয় তার হাতে মেশিন গান ধরিয়ে দিয়ে। সাংবাদিকরা প্রতিবাদ করলেন এবং শেখ মুজিবুরের কাছে গেলেন, কিছুই হলো না। আপনারা অনেক আরো কিছু তথ্য আছে আপনাদের কাছে হাতে পৌঁছে গেছে, আমি একটু শর্ট করছি। কবি ফরুক আহমেদ রেডিওতে চাকরি করতেন। ইসলামী আদর্শ লালন করার কারণে তিনি তৎকালীন মুজিব সরকারের অনুসরণ করেন। ঢাকা বেতার থেকে তার চাকরি চলে যায়। অনেক চেষ্টা করেও চাকরি ফেরত পাননি, ফলে তাকে চরম অর্থ সংকটে পড়তে হয়। তার এক ছেলে ডাক্তারি পড়ছিল, টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়। চিকিৎসার অভাবে এক মেয়ে মারা যান। তখন ছিল রমজান মাস। টাকার অভাবে না খেয়ে রোজা রাখেন তিনি। ফরুক আহমদ 1974 সালের 19 অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। তাকে কোথায় দাফন করা হবে তা দিয়ে সমস্যা দেখা দেয়। প্রখ্যাত সাংবাদিক আসাদুল্লাহ রেজা সহ অনেকেই সরকারিভাবে কোনো জায়গা পাওয়া যায় কিনা চেষ্টা করলেন, কিন্তু সরকারিভাবে কোনো জায়গা দেওয়া হলো না। অবশেষে কবি বেনজির আহমেদ তার শাহজাহানপুরের পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করার জায়গা দান করেন। কবি ফরুক আহমদের করুণ পরিণতি থেকে আহমদ সভা লেখেন, আজকে সমগ্র বাংলা সাহিত্যে ফরুক আহমদের মতো একজন শক্তিশালী স্রষ্টা নেই।
এমন একজন স্রষ্টা অনাহারে রেখে তিলে তিলে মরতে বাধ্য করেছে আমরা। ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবে না।